গুড মর্নিং স্টুডেন্টস। নেক্সট পার্টটা হচ্ছে হাউ টু অ্যাসেস আ পেশেন্ট। তাহলে আমরা পেশেন্টকে কী করে ফিজিক্যালি অ্যাসেসমেন্ট করব, ঠিক আছে? ফার্স্ট 3টে মেথড আছে, সেটা হচ্ছে অবজারভেশন, ইন্টারভিউ আর এক্সামিনেশন। অবজারভেশন মানে ফিলিং থ্রু দ্য সেন্স, ইন্টারভিউ মানে যে কমিউনিকেশন, এক্সামিনেশন মানে তুমি ডিফারেন্ট আর্টিকেলস দিয়ে এক্সামিন করতে পারো, পরীক্ষা করতে পারো পেশেন্টকে। তাহলে অবজার্ভিং মানে কি? এটা হচ্ছে একটা কনশাস ডেলিবারেট স্কিল ডেভেলপড ওনলি থ্রু অ্যান্ড উইথ অ্যান অর্গানাইজড অ্যাপ্রোচ, ঠিক আছে? যেমন ধরো যে বিভিন্ন সেন্স দিয়ে তুমি ওয়ার্ডে ঢুকেই বুঝতে পারলে যে ওয়ার্ডে খুব স্মেল বেরোচ্ছে, ক্লিনিংটা আজকে হয়নি। এটা একটা অবজারভেশন বাই অলফ্যাক্টরি, ঠিক আছে? এরকম। নেক্সট, কোনো পেশেন্টকে হাত দিয়ে ডাকতে গেলে, হয়তো ডেকে বললে কেমন আছেন, দেখলে গাটা খুব ঠান্ডা, হয়তো পেশেন্ট সেমি কনসিয়াস, তাহলে কি বুঝলাম যে পেশেন্টটাকে হাইপোথার্মিয়া হতে পারে, আমাকে ওয়ার্মথের জন্য ব্ল্যাঙ্কেট বা কিছু শিট দিতে হবে, ঠিক আছে? এটাই অবজারভেশন। নেক্সট, ইট ইজ এ প্ল্যান্ড কমিউনিকেশন অর কনভারসেশন উইথ এ পারপাস। কোনটা? ইন্টারভিউ, ঠিক আছে? ইন্টারভিউ হচ্ছে একটা প্ল্যান্ড কমিউনিকেশন, মানে তুমি প্ল্যান করে নেবে তো যে তার কাছে যাবে, গিয়ে কী জিজ্ঞাসা করবে, কোন কোশ্চেনটা বলবে, তার আরও কিছু জিজ্ঞাসা করবে কি না, এরকম। তো সেটা কিন্তু একটা প্ল্যান্ড ওয়েতে হয়। সাডেনলি হ্যাপাজার্ড কোশ্চেন করলে তো পেশেন্ট বলতে পারবে না, সেই জন্য এটা একটা প্ল্যান্ড বলা হচ্ছে এই কারণে। আর কি, এটা দু ধরনের হয়, ডাইরেক্টিভ আর নন ডাইরেক্টিভ। তোমরা আগেই কমিউনিকেশনে পড়েছো, ঠিক আছে? এক্সামিনিং মানে কি হচ্ছে? ফিজিক্যাল এক্সামিনেশন। এটা একটা সিস্টেমেটিক ডেটা কালেকশন মেথড, অবজারভেশন স্কিল টু ডিটেক্ট হেলথ প্রবলেম। মানে একটা সিস্টেমেটিক ওয়েতে না সবসময় এই এক্সামিনেশনটা করতে হয়। ধরো হেড টু ফুট এক্সাম করতে হবে, তুমি ফার্স্ট আই দেখে বললে দেখি আপনার পায়ে কি কোনো প্রবলেম আছে কি না, পায়ে কোনো স্কেবিস আছে কি না, আঙুলগুলো ঠিক আছে কি না, এটা দেখতে। তারপর বললে অ্যাবডোমেনটা দেখান, তারপরে বললে দেখি মাথায় পেডিকুলোসিস আছে কি না। মানে এই যে হ্যাপাজার্ড তুমি করছো, তুমি যদি সিস্টেমেটিক ওয়েতে যাও ব্যাপারটা আরও বেশি ইফেক্টিভ হয়। তুমি ফার্স্ট মাথাটা দেখলে, নেক্সট আই, ইয়ার, নোজ, ওরাল ক্যাভিটি, এরকমভাবে নেক, চেস্ট, এভাবে একটা হেড টু ফুট একটা সিস্টেম ওয়াইজ ধরতে পারো। আবার তুমি মাস্কিউলোস্কেলিটাল সিস্টেম, নিউরোভাস্কুলার সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম ওয়াইজ অ্যাসেসমেন্টও করতে পারো, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি এবার দেখে নিই কী করে আমরা এক্সামিনেশনটা করব। মেইনলি 4টে পার্ট: ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অসকালটেশন। ইন্সপেকশন মানে হচ্ছে ইন্সপেক্ট করা, চোখে দেখা, ঠিক আছে? খালি চোখে তুমি যেটা দেখতে পাচ্ছ। অনেক সময় ইন্সপেকশনের সময় ডে লাইট দরকার হয়, মানে সানলাইট, ঠিক আছে? না হলে তুমি স্কিন কালার বুঝতে পারবে না। যেমন ধরো জন্ডিসের ক্ষেত্রে তখন প্রবলেম হয় কি, যে স্কিন কালারটা ইয়েলোইশ হওয়ার জন্য তুমি যদি প্রপার সানলাইটে না দেখো, লাইটে রিফ্লেকশন হয় না। রিফ্লেকশন মানে তুমি কালার চেঞ্জটা বুঝতে পারবে না। সেই জন্যে ইন্সপেকশনের জন্য সবসময় ডে লাইটটাই প্রেফার করা হয়। নেক্সট, প্যালপেশন, পারকাশন অ্যান্ড অসকালটেশন। এখানে যে ছবিটা ওপরে দেখো স্টেথোস্কোপ দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে অসকালটেশন, মানে কানে শুনতে হবে। আর রাইট সাইডের নিচে যে হাত দিয়ে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে প্যালপেশন। তাহলে ইন্সপেকশন কী আছে? ইন্সপেকশন মানে হচ্ছে ক্লোজ অ্যান্ড কেয়ারফুল ভিজুয়ালাইজেশন অফ দ্য পার্সন অ্যান্ড অফ ইচ বডি। যেমন ধরো র্যাশ, কালার চেঞ্জ, ইডিমা, এগুলো কিন্তু শুধু চোখেই দেখা যায়, ঠিক আছে? প্যালপেশন মানে হচ্ছে হাত দিয়ে স্লাইড প্রেস করে বা টাচ করে ফিল করা। তাহলে টাচ করলে কি পাবো? টেম্পারেচার বুঝতে পারবো, সেই স্কিনের টেক্সচার, ময়েশ্চার, অর্গান যদি আমি দেখি, সেটা কিন্তু ডিপ প্যালপেশনে আমি অর্গান দেখতে পাবো। অর্গানের সাইজ, লোকেশন, রিজিডিটি, স্প্যাস্টিসিটি, ক্রেপিটেশন, ভাইব্রেশন, এই যে 4টে আমি এক্ষুনি টার্ম বললাম, এগুলো কিন্তু ফার্স্ট এজে তোমাদের আছে। পজিশন, সাইজ অফ দ্য অর্গান, টেন্ডারনেস, পেন, প্রেজেন্স অফ লাম্প অ্যান্ড মাসেস ইফ দে আর এনি, সেগুলো কিন্তু আমরা প্যালপেট করে বুঝতে পারি।
নেক্সট পারকাশন, ছবিটা দেখো, পারকাশন হচ্ছে একটা আন্ডারলাইন কোনো অর্গান বা টিস্যুর ডেন্সিটি বুঝতে আমাদের কাজে লাগে, মানে হলো অর্গান না সেটা কম্প্যাক্ট মাস সেটা আমরা বুঝতে পারি। তাহলে কি এখানে হাতটাকে, তোমার নন ডমিনেন্ট হ্যান্ডটাকে তুমি সেই পার্টের উপর রাখবে এবং তার উপর ফিঙ্গার দিয়ে, মিডল ফিঙ্গার এবং ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে তুমি ট্যাপ করবে। এটা তোমাদের যখন প্র্যাকটিক্যাল সেশন হবে তখন আরও ভালো বুঝতে পারবে। আর অসকালটেশন এতদিনে বুঝেই গেছো, লিসনিং অফ সাউন্ডস প্রডিউস বাই দ্য বডি। স্টেথোস্কোপ দিয়ে আমরা যেমন দেখতে পাই তেমনি আদার্স মেশিনগুলো হলো ড্রপলার, ফিটোস্কোপ এক্সেট্রা। ঠিক আছে, তাহলে এখানে নার্সিং টিপস বলতে যেটা আমরা বোঝাতে চাইছি সেটা হচ্ছে স্টেথোর তো দুটো পার্ট তোমাদের পড়ানো হবে। স্টেথোর মানে বেলের কাছে যে পার্টটা আছে যেটা ব্রড এন্ড মানে বড় জায়গাটা, সেটা দিয়ে আমরা লো পিচড সাউন্ড শুনবো, এবং ডায়াফ্রামের যে পার্টটা আছে সেটা দিয়ে হাই পিচড সাউন্ড শুনবো। ঠিক আছে, নেক্সট তাহলে অ্যাসেসমেন্টে যেটা বলছি আমরা কি বলেছিলাম, 4টে পার্ট আছে মেনলি: কালেক্টিং ডেটা, অর্গানাইজিং ডেটা, ভ্যালিডেটিং ডেটা এবং ডকুমেন্টিং ডেটা। তাহলে এই 4টে অ্যাক্টিভিটিস টোটাল মিলে কিন্তু আমার অ্যাসেসমেন্ট পার্টটা হচ্ছে। ওই অ্যাডবিট যে ছবিটা দিয়েছিলাম সেটা ভেবে দেখো, বা ব্যাকে গিয়ে দেখো, বা তোমাদের বইতেও আছে দেখো। তাহলে কালেক্টিং ডেটা বলতে আমি কোথা থেকে ইনফরমেশন পাবো, তাহলে সোর্স থেকে। সোর্স কারা? প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি সোর্স কি? পেশেন্ট। সেটা পেশেন্ট যদি অ্যালার্ট ওরিয়েন্টেড হয় তাহলে রিলায়েবল হবে, এবং এজেড, মেন্টালি ডিসওরিয়েন্টেড, সিরিয়াসলি ইল তাদের ক্ষেত্রে কিন্তু প্রাইমারি সোর্স হচ্ছে, কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন তুমি করতে পারছো না। আর কি? সেকেন্ডারি সোর্স মানে কি? ফ্যামিলি মেম্বার, মেডিকেল রিপোর্টস, রেকর্ডস, ডায়াগনস্টিক প্রসিডিওর, সিগনিফিক্যান্ট কোনো ইনফরমেশন এক্সেট্রা। কালেক্টিং ডেটা, তাহলে তুমি এবার ডেটাগুলোকে সব একসাথে কালেক্ট করলে, যে মানে বিভিন্ন যে ইনফরমেশন পেয়েছো সব কালেক্ট করলে। তাহলে সাবজেক্টিভ ডেটার মধ্যে কী কী আসছে দেখো, যেটা বলেছিলাম পেশেন্ট এক্সপ্লেন করবে বা বাড়ির রিলেটিভ। সেক্ষেত্রে কি? নশিয়া, পেন, ফেটিগ, ইচিং, এগুলো কিন্তু তুমি চোখে দেখতে পাবে না, দ্যাটস ওয়াই দে আর সিমটমস। এবং অবজেক্টিভ মানে সাইন, যেটা আমরা ডিটেক্ট করতে পারবো, যেটা মেজার করতে পারবো, প্রুফ করতে পারবো। ঠিক আছে, তাহলে সেগুলো কি? ক্যান বি সিন, ফেল্ট, হার্ড, স্মেলড, ইনফরমেশন বাই অবজারভেশন অর এক্সামিনেশন। ঠিক আছে, যেমন ধরো ডিসকালারেশন অফ স্কিন। নেক্সট আমরা ধরো একটা অ্যাসেসমেন্ট করতে চাইছি, পেন অ্যাসেসমেন্ট। এটা এক্সাম্পল বলছি। তাহলে পেন অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, যে কোনো অ্যাসেসমেন্টের ক্ষেত্রে তোমরা PQRST ফলো করবে। তাহলে PQRST, তাহলে ওতে কি বলা হচ্ছে? অনসেট মানে কখন ব্যথা শুরু হয়েছে, সাডেনলি শুরু হলো না আস্তে আস্তে বাড়লো। ঠিক আছে, টাইমিং তার মানে। পি ফর প্রোভোক্স মানে কিসের জন্য ব্যথাটা হলো, কি এমন করেছিলে যে ব্যথাটা হলো, কখন ব্যথাটা সহ্য করা যাচ্ছে না সেটা। কিউতে কি আছে? হোয়াট ডাজ ইট ফিল লাইক, মানে কেমন ব্যথা। শার্প পেন, ডাল পেন, ন্যাগিং পেন, স্ট্যাবিং পেন, বার্নিং পেন, ক্র্যাশিং পেন, মানে এইগুলো কিন্তু আমরা বলে দেবো না, পেশেন্টকে বলবো যে আপনার ব্যথাটা কেমন। দেখবে পেশেন্টই তোমাকে এই মিনিংগুলো বলবে, তার যেটা হচ্ছে সেটা। তাহলে PQRSTর আমরা PQ পড়ে নিয়েছি। ঠিক আছে, নেক্সট আর মানে কি? রেডিয়েশন, মানে কোথা থেকে কোথায় ব্যথাটা যাচ্ছে। হোয়ার ডাজ দ্য পেন রেডিয়েট, মানে বললো এখানে ব্যথা হচ্ছে, তাহলে ব্যথাটা কি ওখানেই থাকছে না ব্যথাটা আরও সরে এদিক ওদিক কোথাও যাচ্ছে। ঠিক আছে, এটা তার মানে সে তোমাকে পিন পয়েন্ট করবে যে ব্যথাটা এখানে হচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট সিভিয়ারিটি মানে কি? কতটা সিভিয়ার, কত এক্সটেন্ট হচ্ছে যে তুমি সহ্য করতে পারছো না সেটা আমি কি দিয়ে প্রুফ করব? একটা পেন স্কেল দিয়ে আমরা প্রুফ করব যে এত পেন এত হচ্ছে। পেন স্কেলের ভ্যারিয়েশনগুলো হলো 0 to 3 মাইল্ড, মোর দ্যান 3 to 7 মডারেট, এবং মোর দ্যান 7 to 10 ইজ সিভিয়ার। ঠিক আছে, আর টাইম মানে পেনটা কটায় স্টার্ট হয়েছে, কতক্ষণ ধরে আছে।
নেক্সট এবার আসবো অর্গানাইজিং ডেটা। অর্গানাইজিং ডেটা মানে ক্লাস্টার দ্য ডেটা ইন্টু গ্রুপস অফ ইনফরমেশান। আমি এখান থেকে ওখান থেকে সেখান থেকে সমস্ত ইনফরমেশান জট ডাউন করেছি, এবার সেটাকে আমাকে তো অর্গানাইজ করে সুন্দর করে সাজাতে হবে, ঠিক আছে? তাহলে সেটা কি করব? অর্গানাইজ করলাম, একটা জায়গায় আমি জড়ো করলাম। ক্লাস্টার করা মানে জড়ো করা। নেক্সট ভ্যালিডেটিং। এবার ভ্যালিডেট করব কী করে? ধরো সে হিস্ট্রি দিয়েছে আমার 3বার, কাল রাত থেকে 10বার লুজ মোশন হয়েছে, তাহলে আমি এখানে রিপোর্টিংয়ে কী পাবো? আমার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, আমার ডিহাইড্রেশন হতে পারে, আমার স্কিন কন্ডিশন পুয়ার টার্গার হতে পারে, ঠিক আছে? এইগুলোকেই বলছে ভ্যালিডেটিং ডেটা, ডকুমেন্টিং ডেটা। এবার আমি যেটা পেলাম সেটা আমার স্পেসিফিক্যালি ডকুমেন্টেশন করতে হবে, ঠিক আছে? আর কি রেকর্ড করতে হবে ইন এ ফ্যাকচুয়াল ম্যানার, নট ইন্টারপ্রিটেশন। মানে এই হয়েছে, আমি জাজমেন্ট করব না, ঠিক আছে? আমি পেশেন্টের এই টেস্ট পেয়েছি, এই রিপোর্ট পেয়েছি, তার সঙ্গে তার ফিজিক্যাল কন্ডিশনেরও এই কন্ডিশন আছে, তাহলে সেই রিপোর্টটা তোমাকে লিখতে হবে। যেমন ধরো ব্রেকফাস্টের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ব্রেকফাস্টে কী খেয়েছে? 2 পিস ব্রেড, একটা এগ, 1 কাপ কফি। সেই জন্যে তার এটা দেখে আমি বুঝলাম তার অ্যাপেটাইটটা ভালো আছে, মানে খিদেটা ঠিক আছে, ঠিক আছে? রিপোর্টিং, তাহলে কি করে রিপোর্ট করব? তাহলে ডিপেন্ডিং অন ইচ পেশেন্ট, একটা পেশেন্টের করে আমি সিঙ্গেল রিপোর্টিং করতে পারি, ডিজিজ কন্ডিশন ওয়াইজ আমি রিপোর্ট করতে পারি, ফ্যামিলি ইন্টারেস্ট, মানে ফ্যামিলিকে আমি যদি তারা ইন্টারেস্টেড হয় আমি তাদের রিপোর্টিং করতে পারি পেশেন্টের কিন্তু এই কন্ডিশন আছে। আর কি সাইকোলজিক্যাল আপসেট, মানে পেশেন্টের মেন্টাল কন্ডিশন ওয়াইজ তাকে আমরা কিন্তু কাউন্সেলিং করতে পারি, কমিউনিকেট করতে পারি। তো সেই রিপোর্টিংটা কিন্তু আমাকে পেশেন্টের ইমোশনাল স্ট্যাটাস ওয়াইজ শেয়ার করতে হবে। কেননা অনেক সময় হয় কি, পেশেন্টকে যদি তুমি শেয়ার করে দাও কোনো কিছু না ভেবে, একটা তার সাডেনলি সে অ্যাকসেপ্ট করতে পারে না, তখন একটা মানে খারাপ রেজাল্ট হতে পারে। সেই জন্যে আমরা কিন্তু সেই বুঝে শুনে রিপোর্টিংটা করব। তাহলে দেখে নিই আমাদের কি কি স্কিল লাগবে। এই যে হেলথ অ্যাসেসমেন্ট করব, আমাদের কি স্কিল দরকার? কগনিশন স্কিল মানে থিঙ্কিং স্কিল, আমি ভাবার আমার কোয়ালিটি থাকবে যে এটা কেন হলো, কি করে হলো, কিভাবে হয়েছে। আমার যদি এই থিঙ্কিং কোয়ালিটি না থাকে তাহলে কিন্তু আমি তাকে কোশ্চেন করতে পারবো না, এবং যথেষ্ট নলেজ এবং এক্সপিরিয়েন্স দরকার এই কোশ্চেনগুলো করার জন্য। তাহলে ফার্স্ট কি, আমার থিঙ্কিং অ্যাবিলিটি থাকতে হবে, এটাকে আমরা কগনিটিভ স্কিল বলছি। নেক্সট প্রবলেম সলভিং স্কিল, মানে প্রবলেম সলভ করা। সবসময় একটা প্রবলেম হলেই ওয়ার্ডে তো তুমি কখনো না কখনো একা ডিউটি করবে, সেটা সলভ করার কোয়ালিটি তোমার থাকতে হবে। গিয়ে কি বললে যে সিস্টার কটন নেই তাই, বা থার্মোমিটার নেই তাই আমি টেম্পারেচার দেখতে পারিনি। থার্মোমিটার নেইটা যেমন একটা প্রবলেম, তেমনি তুমি কি করলে পাশের ওয়ার্ড থেকে সিস্টারকে ইনফর্ম করলে, করে পাশের ওয়ার্ড থেকে অ্যারেঞ্জ করে টেম্পারেচারটা দেখে নিলে। এটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল, এবং তার জন্য প্রপার অ্যাটিটিউডও থাকতে হবে যে আমি প্রবলেমটা সলভ করতে চাই। নেক্সট সাইকোমোটো স্কিল, মানে কাজ করার যে কোয়ালিটি। টেম্পারেচারটা শুধু থার্মোমিটার আনলেই হবে না, তোমাকে সেটা দেখতেও জানতে হবে, ঠিক আছে? নেক্সট অ্যাফেক্টিভ বা ইন্টারপার্সোনাল স্কিল, সেক্ষেত্রে কি, এই যে একটা পেশেন্টের সঙ্গে যে কমিউনিকেট করছো, পেশেন্টটাকে রেসপেক্ট করা, সেটাকে বোঝানো হচ্ছে, এবং পেশেন্ট যাতে তোমাকে ট্রাস্ট করতে পারে সেটা বোঝানোর দায়টাও কিন্তু তোমারই পড়ছে। নেক্সট এথিক্যাল স্কিল, আমরা এথিক্স নিয়ে পড়েছি, এবং রেসপন্সিবিলিটি কেমনভাবে নিতে হয়, কিভাবে অ্যাকাউন্টেবিলিটি গ্রো করে, সেগুলো কিন্তু তোমার প্র্যাকটিসের মধ্যে দিয়ে বোঝা যাবে। তুমি কাউকে টেম্পারেচার চেক করলে, করে দেখলে যে হ্যাঁ 102 টেম্পারেচার আছে, 102 ডিগ্রি ফারেনহাইট। এবার কী করলে, তাহলে কি তার হয় কোল্ড স্পঞ্জিং বা টেপিড স্পঞ্জ হবে, বা প্যারাসিটামল যদি থাকে তার সেটা হবে। তুমি ডক্টরকে ইনফর্ম করবে বা অন ডিউটি সিস্টারকে ইনফর্ম করবে। সেগুলো না করে আমার টেম্পারেচার চেক করার কথা, আমি তো করে নিয়েছি, সেটা তো সলিউশন না, না? তাহলে সেই দিক দিয়ে কিন্তু তোমাকে এথিক্যালি কারেক্ট হতে গেলে তোমাকে এর উপরে স্টেপটাও নিতে হবে, ঠিক আছে? নেক্সট আসছি মেডিকেল অ্যাসেসমেন্ট ভার্সেস নার্সিং অ্যাসেসমেন্ট। তোমাদের মনে এটা আসতেই পারে, মেডিকেল অ্যাসেসমেন্ট বা মেডিকেল ডায়াগনোসিস সঙ্গে ডিফারেন্ট কোথায়, ঠিক আছে? তাহলে সেটা আমরা পড়বো। এখন অ্যাসেসমেন্ট পার্টটা আগে দেখে নিই।
তাহলে মেডিকেল অ্যাসেসমেন্ট হচ্ছে মেডিকেল প্র্যাকটিসের জন্য মোটামুটি অ্যাসেসমেন্ট কিন্তু সেম হয়, কিন্তু তার যে আউটকাম রেজাল্ট সেটা ডিফারেন্ট হয়। তারা ডায়াগনোসিস করলো কি বা অ্যাসেস করলো যে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ব্রঙ্কিয়াল অ্যাজমা, তুমি অ্যাসেসমেন্ট করলে নার্সিং অ্যাসেসমেন্ট পেশেন্ট ইজ সাফারিং ফ্রম রেসপিরেটরি ডিস্ট্রেস। আউটকাম কি দুজনেই কিন্তু তার ডিস্ট্রেস কমানোর চেষ্টাই করছো, ঠিক আছে। নেক্সট, মেডিকেল অ্যাসেসমেন্ট ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট রিলেটেড মানে অ্যাসোসিয়েটেড। নার্সিং অ্যাসেসমেন্ট কি ফোকাসেস অন পেশেন্ট অ্যাজ এ পার্সন অ্যান্ড রিচ টু দ্য অপটিমাম লেভেল অফ ওয়েলনেস। নার্সিং অ্যাসেসমেন্ট হচ্ছে পার্সনকে ফোকাস করে, ডিজিজের থেকেও পার্সনকে ফোকাস করে এবং অপটিমাম লেভেল অফ ট্রিটমেন্ট বা ওয়েলনেসের টার্গেট রাখে। নেক্সট, হলিস্টিক অ্যাপ্রোচ। হলিস্টিক অ্যাপ্রোচে কি বোথ শুড কমপ্লিমেন্ট নট কন্ট্রাডিক্ট। তুমিও যে কাজটা করছো মেডিকেল অ্যাসেসমেন্টের ফলেও কিন্তু সেই সেম কাজই হচ্ছে, দুজনের কাজ যেন কখনো কন্ট্রাডিক্টরি না হয়, উভমুখী না হয়, ঠিক আছে। নেক্সট, নার্সিং অ্যাসেসমেন্ট কন্ট্রিবিউট টু আইডেন্টিফিকেশন অফ মেডিকেল প্রবলেমস। তাহলে নার্সিং অ্যাসেসমেন্টের ফলে তুমি রাউন্ডে এলে ফিজিশিয়ানকে বলতেই পারছো এটা কিন্তু এটা পেয়েছি, এটা আজকে পেশেন্টের হাইপোগ্লাইসিমিয়া হয়েছিল, তাহলে কি সেখান থেকে তারা একটা কিন্তু ডিসিশন নিতে পারবে। সেই জন্য বলা হচ্ছে যে মেডিকেল প্রবলেমকে আইডেন্টিফাই করতেও নার্সিং অ্যাসেসমেন্ট হেল্প করবে। তাহলে অ্যাসেসমেন্ট হচ্ছে থিঙ্কিং, অ্যাসেসমেন্ট ইজ ফিলিং, অ্যাসেসমেন্ট ইজ ডুইং, অ্যাসেসমেন্ট ইজ বিং অ্যাকাউন্টেবল অ্যান্ড রেসপন্সিবল ফর ইয়োর প্র্যাকটিস। তাহলে মোটামুটি অ্যাসেসমেন্ট পার্ট ক্লিয়ার হলো আশা করছি। ওকে, থ্যাংক ইউ।